বর্তমান সময়ে আমানতকারী এবং সঞ্চয়পত্রের গ্রাহকদের মধ্যে সবচেয়ে বড় যেই প্রশ্নটা অ্যারাইজ হচ্ছে এবং যেই প্রশ্নটা আপনারা করছেন সেটা হলো যে এই মুহূর্তে অর্থাৎ গভর্নমেন্টের যেই ইনস্ট্যাবিলিটি কিছুদিনের জন্য যেই ইনস্ট্যাবিলিটিটা যাচ্ছে বা যেই সমস্যাটা যাচ্ছে এই সমস্যাটার কারণে অনেকেই একটা প্রশ্ন করছেন যে সরকার যদি পরিবর্তন হয় বা দেউলিয়া হয় ব্যাংক আমানত এবং সঞ্চয়পত্রের কি হবে, বা এই ক্ষেত্রে ট্রেজারি বন্ডটা কি নিরাপদ? এখন দেখুন, বর্তমান সময়ে আপনারা জানেন যে যে হারে আমাদের দেশে রেমিটেন্স আসে সেই হারে কিন্তু রেমিটেন্সটা আসছে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে শ্রীলঙ্কা কিন্তু একটা খুব খারাপ অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে গিয়েছে এবং তাদের যেই সরকার ছিল সেই সরকারকে কিন্তু জনগণ সেই সরকারের পরনে জাস্ট একটা জাঙ্গিয়া রেখে কিন্তু বের করে দিয়েছে। দেশটা এতটা খারাপ অবস্থানে গিয়েছিল। তার কয়েকটা দিন পরেই দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে কিন্তু শ্রীলঙ্কা অনেক ভালো অবস্থানে আছে। এই কথাগুলো বলার কারণ আছে, আপনাদের মধ্যে যেই উদ্বেগটা আছে সেই উদ্বেগটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই দিক থেকে একটা উদ্বেগ আপনাদের হতে পারে যে যেহেতু রেমিটেন্স আসছে না এবং আমাদের যেহেতু বৈদেশিক ঋণ আছে, সেই ঋণগুলো পরিশোধ করতে গেলে বা পরিশোধ করতে হলে বাংলাদেশের যেই বর্তমান রিজার্ভটা আছে সেই রিজার্ভ ভেঙে কিন্তু পরিশোধ করতে হবে এবং নতুন করে যদি কোনো আমাদের ফরেন রেমিটেন্স বা ফরেন কারেন্সি যদি না আসে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশ গভীর সংকটে পড়ে যাবে। তো এমন মুহূর্তে অনেকেই আবার ফেস করেছেন যে বাংলাদেশের যেই সংকটটা যেই দিনে সবচেয়ে বেশি ঘনীভূত ছিল তার পরদিন বাংলাদেশ ব্যাংক কিন্তু 25,500 কোটি টাকার উপরে ব্যাংকগুলোকে ধার দিয়েছে। কেন ধার দিয়েছে? কারণ তাদের পাবলিক যেই ডিমান্ডটা সেই ডিমান্ডটা মেটানোর মতো পরিস্থিতি ছিল না, বা পাবলিক ডিমান্ড মেটানোর জন্য যেই পরিমাণ লিকুইডিটি ব্যাংকের হাতে থাকা প্রয়োজন সেই পরিমাণ টাকা কিন্তু ব্যাংকের হাতে ছিল না। তো এমন পরিস্থিতি যদি চলতে থাকে, একদিন না হয় বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়ে চালিয়ে নিল। এখন এই পরিস্থিতি যদি দীর্ঘদিন চলতে থাকে বা প্রায়ই ঘটতে থাকে তাহলে কিন্তু একসময় এই ব্যাংকিং ব্যবস্থাটা কোল্যাপস করবে। যদি ব্যাংকিং ব্যবস্থাটা কোল্যাপস করে তাহলে সেই ক্ষেত্রে জনগণের যেই আমানতটা আছে সেই আমানতটা তারা ফেরত পাবে কিনা বা কোন ওয়েতে ফেরত পাবে এটা নিয়ে কিন্তু এর আগেও অনেকবার আমি আপনাদের সাথে কথা বলেছি। এখন যেহেতু নতুন করে এই ইস্যুটা এসেছে, অনেকেই ফোন করছেন, যে কারণে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। তো এখন দেখুন, ব্যাংক যদি দেউলিয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বিমা আইন, ব্যাংকিং বিমা আইন কিন্তু একটা আছে। এখন সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে আপনাদের যে পরিমাণ টাকাই থাকুক না কেন আপনারা 2 লাখ টাকা পর্যন্ত পাবেন। এখন আরেকটা কথা আছে যে ব্যাংক আপনার টাকা নিয়ে তারা সম্পদের পাহাড় করলো, কিন্তু আপনাদের আমানতটা জাস্ট সেই বিমা অনুযায়ী আপনার 1 কোটি টাকা বা 10 কোটি টাকার এগেনস্টে 2 লাখ টাকা দিয়ে তারা পার পেয়ে গেল। বিষয়টা কিন্তু এমন না, কারণ হচ্ছে ব্যাংকের যেই অ্যাসেট থাকবে সেটাও কিন্তু বিক্রি করা হবে। যখন একটা প্রতিষ্ঠান ডিসলভ হয় তখন কিন্তু তার সমস্ত সম্পদ বিক্রি করে সরকারের একটা ট্রাস্টি নিয়োগ করা হয়, তার মাধ্যমে তার যারা পাওনাদার আছেন বা পাওনাদার আছেন তাদের মধ্যে কিন্তু সেটা আনুপাতিক হারে বন্টন করে দেওয়া হয়। এই ক্ষেত্রে আপনাদের ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে আমি কিন্তু সরকারি ব্যাংকটাকে প্রিফার করেছিলাম। এখন দেখুন, সেই সরকারি ব্যাংকগুলোর মধ্যে ছিল কি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী এবং রংপুর অঞ্চলের লোকজনের জন্য, এবং ঢাকার মতিঝিলেও দিলকুশাতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে। বাকি যেই জেলাগুলো আছে তাদের জন্য বলেছিলাম বাংলাদেশ কৃষি ব্যাংক। কেন বলেছিলাম? কারণ এই দুটো ব্যাংক সম্পূর্ণ সরকারি। এখন অনেকেই জানেন যে সোনালী, অগ্রণী, জনতা বা রূপালী এগুলোও কিন্তু সরকারি ব্যাংক, কিন্তু এইখানে আইনের একটু মারপ্যাচ আছে, এটা অনেকেই জানেন না, অনেকেই বোঝেন না, যে কারণে দুটোকে এক করে ফেলেন। কেন এক করা যাবে না সেটাও আমি আপনাদেরকে বলে দিই। সেটা হলো লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানি, এটা কেন করা? যদিও সোনালী ব্যাংক সম্পূর্ণ
গভর্নমেন্ট। তারপরও কেন করা? কারণ হচ্ছে তার দায়টাকে লিমিটেড করা। দ্যাট মিন্স আপনি তার কাছে যেই টাকাটা রাখছেন সেটার দায় কিন্তু ব্যাংকের যতটুকু অ্যাসেট আছে কোম্পানি আইন অনুযায়ী, এই সোনালী ব্যাংক নামক যেই কোম্পানিটা, এই কোম্পানির যতটুকু অ্যাসেট আছে ততটুকু অ্যাসেট থেকেই কিন্তু আপনার দায়টা পরিশোধ করা হবে। এখন সেই ক্ষেত্রে যদি আপনার দায়টা পরিপূর্ণ পরিশোধ না হয়, সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কোনোভাবেই সেখানে সাবসিডি দিবে না। কারণ কোম্পানি আইন অনুযায়ী যখনই সেটা লিমিটেড কোম্পানি হবে সেই ক্ষেত্রে তার দায়টা সেই কোম্পানিটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। লিমিটেড অর্থই সীমাবদ্ধ, অর্থাৎ তার দায়টা সীমাবদ্ধ থাকবে। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সম্পূর্ণ সরকারি যেটা বলেছিলাম, যেখানে কোনো লিমিটেড নেই, বিশেষায়িত ব্যাংক যেটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, এই দুটো ব্যাংকের কিন্তু কোনো লিমিটেড করা নেই। অর্থাৎ ব্যাংক যদি কোনোভাবে আপনার দায়টাকে পরিশোধ করতে না পারে যদি কখনো, তাহলে সেটার দায়ভার গভর্নমেন্ট নিবে। কেন নিবে? কারণ এটা কোনো লিমিটেড না, এটা গভর্নমেন্ট ব্যাংক, এটার দায়ভার সম্পূর্ণ সরকারের। যে কারণে যখন এই ব্যাংকগুলোর সংকট দেখা দেয় তখন কিন্তু গভর্নমেন্ট সেখানে পেইড আপ ক্যাপিটাল দিয়ে দেয় বা ভর্তুকি দেয়। এখন আমি যতটুকু জানি যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা আর্থিকভাবে যথেষ্ট স্ট্রং। আপনারা জানেন সেটা কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই 37 বছর পর্যন্ত সেটা লস করে এসেছে, প্রতি বছরে লস করে এসেছে। গত বছরেও এটার লস ছিল, নেট লস ছিল আমার জানা মতে 155 কোটি টাকার কাছাকাছি। কিন্তু সর্বশেষ যেই ক্লোজিংটা গিয়েছে 30 জুন, সেই ক্লোজিংয়ে কিন্তু তারা সেই গত বছরের নেট লস 155 কোটি টাকা কাটিয়ে আরও 3 কোটি টাকা নেট প্রফিট করেছে। অর্থাৎ তারা এই অর্থ বছরে কিন্তু 158 কোটি টাকা নেট প্রফিট করেছে। যে কারণে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বর্তমানে খুবই স্ট্রং একটা ব্যাংক। এবং এই ক্ষেত্রে আপনারা যারা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে টাকা রাখবেন তাদের জন্য কিন্তু এই টাকা হারানোর কোনো ভয় নেই। ছোট করে এর কারণ আরেকটা বলে দিই, সেটা হলো যে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনার টাকা কারা পাহারা দিচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। আমি যদিও মূল কথা থেকে চলে আসছি, মূল কথা আমি ফিরে যাচ্ছি এখনই। তারা কিন্তু প্রত্যেকেই সৎ এবং নির্ভীক। আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মহোদয়, ডিএমডি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় তিনজনই কিন্তু খুবই সৎ এবং নির্ভীক। এবং যেই প্রতিষ্ঠানের মাথায় সৎ লোক থাকে সেই প্রতিষ্ঠান কিন্তু কখনোই কলাপস করে না। এই কথাগুলো আসলো জাস্ট আপনাদেরকে এই ব্যাংকের নিরাপত্তাটা বোঝাতে গিয়ে। তো সেই ক্ষেত্রে এখন আপনাদের ব্যাংকের টাকার ব্যাপারে আপনাদের কি হবে সেটা কিন্তু আপনারা অলরেডি জেনে গিয়েছেন। এখন সঞ্চয়পত্রের ব্যাপারে যদি বলি, সঞ্চয়পত্রের টাকাটা কিন্তু আমরা যেই ব্যাংক থেকেই ক্রয় করে থাকি না কেন সেই টাকাটা কিন্তু গভর্নমেন্টের অ্যাকাউন্টে চলে যায়। বাংলাদেশ ব্যাংক কাজ করে সরকারের ব্যাংক হিসেবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকই সরকার আমরা ধরে নিই, কারণ সরকারের প্রত্যেকটা কাজ বাংলাদেশ ব্যাংক সম্পাদন করে সরকারের হয়ে। তাহলে বাংলাদেশ ব্যাংকে যদি চলে যায় বা সরকারের কাছে যদি চলে যায়, আলটিমেটলি সেটার দায়ভার সরকারের বা গভর্নমেন্টের। এই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের কোনো দায়ভার নাই। এখন অনেকেই বলতে পারেন যে আমি যেই ব্যাংক থেকে ক্রয় করলাম সেই ব্যাংকটা যদি দেউলিয়া হয়ে যায় বা ডিজলভ হয়ে যায় বা সেই ব্যাংকের যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে আমার টাকাটা আমি কিভাবে পেতে পারি। এখন দেখুন, যেই ব্যাংক থেকে আপনি কিনেছিলেন সে জাস্ট একটা ডিলার মাত্র, আপনার সঞ্চয়পত্র ক্রয়ের একটা ডিলার, অর্থাৎ তার মাধ্যমে আপনি ক্রয় করেছেন। জিনিসটা এমন যে গরুর মালিক একজন, আপনি জাস্ট দালাল দিয়ে তার কাছ থেকে ক্রয় করে নিয়ে এসেছেন। তাহলে আপনার টাকাটা আলটিমেটলি কার কাছে যাবে? আপনি যদিও দালালের কাছে দেন, টাকাটা কিন্তু গরুর মালিকের কাছেই যাবে। ঠিক এমনই আপনার সঞ্চয়পত্রের টাকাগুলোও কিন্তু সরকারের অ্যাকাউন্টে যায় এবং এটার দায়ভার সম্পূর্ণ সরকারেরই। এখন আপনার ব্যাংক যদি কোলাপস করে, আপনার ব্যাংক যদি ডিজলভ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আবেদন করে আপনার নতুন ব্যাংক অ্যাকাউন্ট রিপ্লেস করে আপনার টাকা সেখানে আনতে পারবেন এবং সেখানে আপনার যেই মুনাফার টাকাটা আসার কথা সেই মুনাফার টাকাটাও সেখানে আসবে এবং আপনার মূল টাকাটাও সেখানেই ব্যাক আসবে। সো
ব্যাংক দেউলিয়া হলে আপনার সঞ্চয়পত্রের কোনো ক্ষতি হবে না। এখন কথা হচ্ছে, যদি সরকার দেউলিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সঞ্চয়পত্রের কি হবে? এখন দেখুন, সঞ্চয়পত্রের ব্যাপারে সঞ্চয়পত্রটার মালিক কিন্তু গভর্নমেন্ট আপনার থেকে টাকা নিয়ে সঞ্চয়পত্র আপনাকে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যদি দেউলিয়া হয়, মনে রাখবেন দেশ কখনো দেউলিয়া হয় না, সরকার দেউলিয়া হতে পারে বা সরকার চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলেও রাষ্ট্র কিন্তু একটা আলাদা যন্ত্র, অর্থাৎ রাষ্ট্রকে পরিচালনা করে, সেই যন্ত্রটাকে পরিচালনা করে নতুন নতুন সরকার এসে। সো আপনার টাকাটা রাষ্ট্রের কাছে জিম্মি আছে বা জমা আছে, আমানত আছে। এখন এই রাষ্ট্রের পরিচালনায় যারাই আসবে তাদেরকেই কিন্তু আপনার টাকাটা দিয়ে দিতে হবে। এখন এই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো যে গভর্নমেন্ট কিন্তু চাইলেই টাকা ছাপাতে পারে। অর্থাৎ গভর্নমেন্ট যদি চায়, এইখানে আমার জনগণের 50,000 কোটি টাকার সঞ্চয়পত্র আছে বা আমি জনগণের কাছে 50,000 কোটি টাকা ঋণী, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট চাইলে নতুন টাকা ছাপিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারে। এতে কিন্তু আপনারাও খুশি। কিন্তু আলটিমেটলি কি হবে জানেন? মার্কেটে যখন মানি সাপ্লাই বেড়ে যায় তখন কিন্তু প্রাইস হাইক হয়। অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই দুটো কিন্তু একই সাথে চলে। যখন সাপ্লাই বেড়ে যায় তখন কিন্তু ডিমান্ড কমে যায়, আবার যখন সাপ্লাই কমে যায় তখন কিন্তু ডিমান্ড বেড়ে যায়। অর্থাৎ ডিমান্ড বাড়া অর্থ সেটার মূল্য বেড়ে যায়। তাহলে যখন টাকার সাপ্লাই বেশি থাকবে তখন ডিমান্ড কমে যাবে, অর্থাৎ টাকার মূল্য কমে যাবে, ইনফ্লেশন হবে, যেটার কারণে আপনি 1 টাকায় যেখানে একটা চকলেট কিনতে পারতেন সেইখানে সেই একটা চকলেট কিনতে হবে আপনাকে 5 টাকা বা 10 টাকা দিয়ে, যেটা আপনারা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছেন যে সেখানে 1 কাপ চা খেতে হয়েছে 500 টাকা দিয়ে। 1 কাপ চা খেতে হয়েছে 500 টাকা দিয়ে। এখন কথা হচ্ছে জনগণের হাতে এত টাকা আসলো কি করে? ওই যে গভর্নমেন্ট টাকা ছাপিয়ে ছেড়ে দিয়েছে নিজে বাঁচার জন্য, কিন্তু আলটিমেটলি কি হয়েছে? সেই টাকার অবমূল্যায়ন হয়েছে, ডিফ্লেশন হয়েছে, এবং মার্কেটে কি হয়েছে? ইনফ্লেশন হয়েছে, যে কারণে গভর্নমেন্ট কিন্তু কুলিয়ে উঠতে পারেনি। যে কারণে এই যে প্রসেসটা টাকা ছাপিয়ে আপনাদেরকে দিয়ে দিতে পারবে, এটা কিন্তু একটা রং প্রসেস। সো ওইভাবে আপনারা না চেয়ে, গভর্নমেন্ট যদি পরিবর্তন হয় তাহলে নতুন গভর্নমেন্ট এসে আপনাদের এই টাকাটা তারা আপনাদেরকে আস্তে আস্তে ফিরিয়ে দিবে। এটা কোনোভাবেই আপনাদের গচ্ছা যাবে না বা ভয়ের কিছু নেই। তবে ব্যাংকের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে, কথাটা কিন্তু এমনি আসেনি, এটার অবশ্যই যথার্থতা আছে, যে কারণে এসেছে। সো টাকা রাখার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। আপনার যদি ব্যাংকটা একটু দূরেও হয় নিশ্চয়তার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকে রাখবেন, সেটা আপনার জন্য 100% সেফ থাকবে। সো এই বিষয়গুলো মাথায় নিয়ে আপনারা যদি আপনাদের অর্থের ব্যবস্থাপনাটা ঠিকমতো করতে পারেন তাহলে আশা করা যায় যে আর বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে দিই, সেটা হলো যে আজ থেকে এই ভিডিও কিন্তু 2টা চ্যানেলে যাবে এবং আমার সামনে কিন্তু 2টো ক্যামেরা লাগানো আছে। অর্থাৎ একটা সাপোর্টিং চ্যানেল হিসেবে দাঁড় করাচ্ছি, সেটা হলো করবাড়ি, এবং আপনারা যারা আমার ইজি ট্যাক্সের বা ব্যাংক পাড়ার নিয়মিত সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার করবাড়ি পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তাহলে ভবিষ্যতে গিয়ে যদি কখন আমার একটা পেজ বা একটা চ্যানেল নষ্ট হয়ে যায় তবুও যেন আপনাদের সাথে আমি নিয়মিত কানেক্টেড থাকতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।